প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 17 জুলাই থেকে 21 জুলাই সংখ্যার সংক্ষিপ্ত আলোচনা। বর্ষার ভেজা সকাল যেমন ছুঁয়ে দেয় ধুলো মলিন পৃথিবীকে, তেমনি একটি ভালো সাহিত্যপত্র সমাজের চিন্তাকে নির্মল করে। সবুজে মুড়া বরাক উপত্যকায় নদী, বিল, ধানক্ষেত, কাশবন, মেঘলা আকাশ ও পাখি ডাকে যেমন প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে, তেমনি সাহিত্য মানুষের অন্তর্জগতের ভাষা হয়ে ওঠে। বরাকের নতুন দিগন্ত সেই অর্থে কেবল একটি সংবাদপত্র নয়, এটি সমাজ, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির এক বহমান নদী। এই সাপ্তাহিকের প্রধান সম্পাদক কবি ও প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। শিলচরের সোনাপাড়া রোড থেকে প্রকাশিত এই পত্রিকার বিশেষ বৈশিষ্ট্য হল সংবাদের পাশাপাশি সাহিত্যকে সমান গুরুত্ব দেওয়া। আজকের সময়ে যেখানে অধিকাংশ পত্রিকা সাহিত্য চর্চা থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে বরাকের নতুন দিগন্ত নতুন ও প্রতিষ্ঠিত উভয় লেখকের জন যোগাযোগ এবং লেখকের জন্য সমন্বয়ে একটি সৃজনশীল মঞ্চ তৈরি করেছে। এবারে সম্পাদকীয় বাগডুগরা উত্তর পূর্বে কৌশলগত সমীকরণ কেবল একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়। আবার বলছি, এবার সম্পাদকীয় বাগডুগরা ও উত্তর পূর্বে কৌশলগত সমীকরণ কেবল একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি জাতীয় নিরাপত্তা, সীমান্ত নীতি এবং উন্নয়নের সমন্বিত দৃষ্টিভঙ্গির দলিল। সম্পাদক যথার্থে বলেছেন, ভারতের সামনে তাই দৈত্য দায়িত্ব একদিকে সীমান্তকে সুরক্ষিত রাখা, অন্যদিকে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বকে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে দেওয়া। এই ভাবনা আমাদের স্মরণ করিয়ে দেয় যেমন একটি বৃক্ষের শিকড় মাটির গভীরে নিরাপদ ন থাকলে, আবার বলছি, এই ভাবনা আমাদের স্মরণ করিয়ে দেয় যেমন একটি বৃক্ষের শিকড় মাটির গভীরে নিরাপদ না থাকলে তার শাখা প্রশাখা সবুজ থাকে না, তেমনি একটি রাষ্ট্রের সীমান্ত নিরাপদ না হলে উন্নয়নের বৃক্ষ পূর্ণতা পায় না। সম্পাদক অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে এই জাতীয় প্রশ্নকে সাধারণ পাঠের কাছে সহজে ভাষায় তুলে ধরেছেন। মানস চক্রবর্তীর ত্রাণ শিবিরের চুর গল্প নিম্নবর্গীয় মানুষের জীবন সংগ্রাম, ক্ষুধা, বঞ্চনা এবং ক্ষমতালোভী সমাজের মুখ সম্বোধন করেছেন। তিনি প্রথমে মনে হয় চুর বোঝাই অপরাধী, কিন্তু গল্পের শেষে দেখা যায় প্রকৃত চুর সেই প্রভাবশালী ব্যক্তি যে ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছে। এই নির্মাণ আমাদের মনে করিয়ে দেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কিংবা মহাশ্বেতা দেবীর সমাজ বাস্তবতা ধারাকে। এখানে ব্যক্তি নয়, ব্যবস্থাই আসল অপরাধী। গল্পের নৈতিক অভিঘাত সেখানে। শ্যামল বণিকের শেষ যাত্রায় গল্পটি সম্পূর্ণ ভিন্ন আবহের। এখানে মৃত্যু, স্মৃতি, প্রেম এবং আধুনিক মানুষের অনুভূতিহীনতা এক সূত্রে গাঁথা হয়েছে। রমার স্মৃতির ভেতর দিয়ে অঞ্জনের জীবন ফিরে আসে। রমা এক
সময় প্রত্যাখ্যান করেছিলেন অঞ্জনকে, অবহেলা অবজ্ঞায় লেখক দূরে চলে যায়। আজ ফেসবুক খুলে এই বিষণ্ণতা দেখে জিজ্ঞেস করে জানতে পারে। ফেসবুক লেখকের মৃত্যু শুনে এই বিষণ্ণতা তখন তার ছেলে কৌতুক করে বলে নানান কথা, অথচ লেখকের মৃত্যু শুনে এই বিষণ্ণতা দেখে তখন তার ছেলে কৌতুক করে বলেন নানান কথা, অথচ নতুন প্রজন্ম সেই মৃত্যুকে নিছক একটি ঘটনা বলে উড়িয়ে দেয়। রবীন্দ্রনাথের মানবিক বোধ ও সমকালীন ভোগবাদী মানসিকতার এই সংঘাত গল্পটিকে গভীর তাৎপর্য দিয়েছে। কবি মিতাদাত পুরকাস্তের অলিখিত ঋতু কবিতা প্রকৃতপক্ষে অন্তর্জগতের ঋতুচক্রের কবিতা। তিনি লিখেছেন, একটি ফুল ফোটে, তার গন্ধে জেগে ওঠে বহু দিনের দিশা। এখানে ফুল কেবল ফুল নয়, এটি আশা, পুনর্জন্ম ও সৃষ্টির প্রতীক। এক মুঠো রোদ অন্ধকারের মধ্যেও সম্ভাবনার আলো হয়ে ওঠে। জীবনানন্দ দাশ যেমন প্রকৃতির ভেতর মানুষের একাকিত্ব খুঁজেছেন, তেমনি মিতাদাত পুরকাস্ত প্রকৃতি ভেদে খুঁজছেন আশার বীজ। এই প্রতীক চিন্তা কবিতাটিকে বহু স্তরীয় ব্যাখ্যার সুযোগ দিয়েছে। মহাজির হোসেন চৌধুরীর বাঁধনহারা ভালোবাসা প্রেমকে পাহাড়ের উচ্চতায় দাঁড় করিয়েছে। ভালোবাসা এখানে কোনো সামাজিক বন্ধন নয়, এটি মুক্ত আকাশে ওড়া এক পাখির মতো, যে স্বাধীনতার ভেতরই আপন ঠিকানা খুঁজে পায়। শাশ্বত ঘোষের রথের মেলায় কবিতাটি শিশু মনের সরলতা ও লোকজ উৎসবের রঙে ভরা। নাগরদোলা, ভাজা, ছোলা, রথের দোকান, এই চিত্রগুলি বাংলা গ্রামীণ সংস্কৃতির জীবন্ত দলিল। অশোক কুমার ঠাকুরের মায়া মরিচিকা আধুনিক মানুষের অবিরাম চাওয়া পাওয়ার দর্শনকে প্রস্তরমুখী দাঁড় করায়। জীবনের সমস্ত দৌড় শেষ পর্যন্ত মৃত্যুর অনিবার্যের মতো এসে থামে। এই দর্শন আমাদের উপনিষদের অনিত্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এবার আসি আমার ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত প্রসঙ্গে, যা ধারাবাহিকভাবে বরাকের নতুন দিগন্তের সাপ্তাহিকে প্রকাশিত হচ্ছে। বরাক নদীর কুয়াশা ঢাকা ভোর, শিলাবতী চরের নীরবতা, দূরে বক, শামুক, ফুলের ডাক, সন্ধ্যার রক্তিম আকাশ আর বর্ষা উত্তাল নদী। এই প্রকৃতি কেবল পটভূমি নয়, উপন্যাসের এক জীবন্ত চরিত্র। প্রকৃতির সঙ্গে ইতিহাস এখানে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। উপন্যাসের কেন্দ্রে রয়েছেন কাছে শেষ ডিমাসা রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দুপ্রভা। প্রেম, রাজনৈতিক ষড়যন্ত্র, অন্তর্ঘাত, হিংসা, প্রতিহিংসা এবং রাজশক্তির পতনের করুণ ইতিহাসকে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে। 1813 সালে সিংহাসনে আরোহণের পর মাত্র 70 বছরের রাজত্ব তাকে বারবার রাজধানী পরিবর্তন করতে হয়। বর্মা, মণিপুর, আভ্যন্তরীণ শত্রুদের চাপে তার জীবন হয়ে ওঠে এক দীর্ঘ আতঙ্কের ইতিহাস। অন্যদিকে ইন্দুপ্রভা ছিলেন শাক্ত উপাসক আর গোবিন্দচন্দ্র ছিলেন বৈষ্ণব। দুটি ভিন্ন ধর্মীয় সংস্কার ও জীবন দর্শনের মধ্যেও তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও পারস্পরিক আস্থার উপর প্রতিষ্ঠিত। এই দ্বৈততা উপন্যাসকে কেবল ঐতিহাসিক নয়, মনস্তাত্ত্বিক গভীরতা দিয়েছে। 1830 সালে হরিটিকরের আততের হাতে গোবিন্দচন্দ্র নারায়ণের মৃত্যুর মধ্য দিয়ে ডিমাসা রাজবংশের অবসান ঘটে। কিন্তু ইতিহাস কখনো শুধু রাজাদের মৃত্যুর ইতিহাস নয়, ইতিহাস মানুষের স্বপ্ন, প্রেম, বিশ্বাস এবং হারিয়ে যাওয়া সভ্যতার ও ইতিহাস। সেই ইতিহাসের অনুসন্ধানী
শিলাবতী চরের বৃত্তান্ত। আজ এখানে শেষ করছি সম্পাদক সিন্ধুকুলের অনুষ্ঠানটি। কবিতা উৎসব এদিক বিশেষ অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে রাখুন, পরামর্শ দিন। কবিতা হলো সুস্থ হয়ে থাকার অক্সিজেন।